বিশ্বজুড়ে ভয়াবহ রূপে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছে না মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছি আমি শামসুজ্জোহা। লেবুর শক্তিযুক্ত এক্সট্রিম শাইন টেকনোলজি সমৃদ্ধ ঝকমক ডিশ ওয়াশিং বার বাসন কোসনকে করে ঝকমকে। ঝকমক ডিশ ওয়াশিং বার, শাইন হবে। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। ঈদে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ঢল দেখে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আকুল আবেদন জানিয়েছে তারা। দিয়েছেন একদিনের রেকর্ড সর্বোচ্চ 24 জনের মৃত্যুর খবর। এ নিয়ে মোট প্রাণহানি 432। শুক্রবার দুপুরে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন 1694 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 30,205। গত 24 ঘন্টায় 588 জন নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 6,190 জন। মারা যাওয়া 24 জনের মধ্যে 50-এর উপরে 14 জন বয়স এবং 20 থেকে 50 বছর বয়সের মধ্যে 10 জন। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 13, চট্টগ্রামে 9, বরিশালে 1 এবং ময়মনসিংহে 1 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় 9,993টি। এর মধ্যে পরীক্ষা করা হয় 9,727টি। যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। শহর থেকে গ্রামের দিকে যাবেন না। যে প্রিয় আত্মীয় পরিজনের সাথে মিলিত হবার জন্য আপনি শহর ছেড়ে গ্রামে যেতে যাচ্ছেন, আপনার কারণে আপনার সেই প্রিয়জন ঝুঁকিতে না পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেনাপতিত্বে সরকারের প্রতিটি মন্ত্রণালয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনসাধারণের তথা আপনার জন্য কাজ করে যাচ্ছে। দোরগোড়া ঈদ, প্রিয়জনের সাথে ঈদ করতে সব বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ফিরছে মানুষ। যে যেভাবে পারছেন বাড়ির উদ্দেশ্যে দিচ্ছেন রওনা। একদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যক্তিগত গাড়ি উন্মুক্ত করে অনেকটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে। ব্যক্তিগত গাড়ি চালানোর অনুমতি দিয়েছে র্যাব। ঈদে বাড়ি যেতে ছুটছে ঢাকার মানুষজন। হুট করেই পুলিশের পক্ষ থেকে ঘোষণা আসে, বাড়ি যেতে কোনো বাধা নেই, ব্যক্তিগত পরিবহনে মানুষজন ঢাকা ছাড়তে পারবে। আর এ খবরে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাট সহ সব ফেরিতে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছেই। এখন যাচ্ছি, তাহলে ওই সময় তাহলে আমাদেরকে বাধা দিল কেন? এর আগে আমরা বুধবারে সারা রাত এখানে আছি। আর ঢাকা থেকে ফেরি পর্যন্ত যেতে মানুষজন যে যেভাবে পারছেন রওনা দিচ্ছেন। প্রাইভেট কার, সিএনজি কিংবা মোটর বাইক এসব বাহনে চেপে উঠছেন। ভাড়াও কয়েক গুণ বেশি। পথে ঘাটে তো আর গাড়ি নাই, এখন দামও বেশি, তারপরে বাসায় যেতে হবে। আজকে আসছি যে দেখতে কোনোভাবে যাওয়া যায় কি না। রাস্তায় বের হইছি, যদি 2-1টা যাত্রী পাই, 2-4 পয়সা কামাইও বাসার বাজারটা করতে পারবো। এক গাড়িতে গাদাগাদি করে কিংবা খোলা পিকআপ ভ্যানে করে ঢাকা ছাড়ছেন মানুষজন। স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। যদিও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়িতে ঈদ যাত্রা করা যাবে। ব্যক্তিগত গাড়ি নিয়ে, যানবাহন নিয়ে চলাচল করা যাবে, কিন্তু গণপরিবহন চলাচল করা যাবে না। এদিকে মার্কেটেও ঈদ কেনাকাটা চলছে। সন্তানদের ঈদ আবদার মেটাতে মার্কেটে আসা বলে জানান অনেকেই। আমার নিজেদের জন্য না, ছোট বাচ্চাদের জন্য। আমরা তো জাস্ট দ্রুত বজায় কাজ করতেছি। ভয় লাগে, কিন্তু অনেক প্রয়োজনের কারণে এসেছি। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর ফুটপাতেও বেচা বিক্রি জমে উঠেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দুর্যোগ মোকাবেলায় অতীতের মতো এবারও দক্ষতার সাথে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন কাজ। করোনার সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ তৎপরতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান তিনি। আমি উপযুক্ত এলাকা জনগণকে বলবো, দুর্যোগ দুর্বিপাকে পরীক্ষিত ও সাহসী নেতৃত্ব শেখ হাসিনা এবং তার সরকার আওয়ামী লীগ আপনাদের পাশে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 3,35,000-এর বেশি প্রাণহানি, 24 ঘন্টায় মারা গেছে আরও 4,934 জন। নতুন করে 1,007,000-এর মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-19। এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এটি। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 52 লাখ ছাড়ালো। একদিনে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 1400-এরও বেশি, শনাক্ত 28,000-এর মতো। এদিকে করোনার বর্তমান হটস্পট ব্রাজিলে 20,000 ছাড়ালো প্রাণহানি, আক্রান্ত 3,10,000-এর উপর। মৃত্যুহার কম হলেও 3,18,000 মানুষ সংক্রমিত রাশিয়ায়। ইউরোপের দেশগুলোয় লক্ষণীয়ভাবে নেমে এসেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। দর্শক, এবার জার্মানি খবর জানবো। সেখান থেকে করোনার সব শেষ আপডেট জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান উদয়। জার্মানিতে আজকের পরিস্থিতি কি? সবকিছু তো কিছুটা শিথিল হচ্ছে, প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। এটি আসলে কতদিনে স্বাভাবিক হবে, আর বিশেষ করে এই মুহূর্ত পর্যন্ত কেমন দেখলেন আপনি? আপনাকে ধন্যবাদ। আসলে বলতেই হয় জার্মানি বেশ দক্ষতার পরিচয় দিয়েছে এখনো পর্যন্ত। বিগত মাস থেকে করোনা নিয়ন্ত্রণে বেশ সাফল্য এসেছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার অর্থাৎ 18 মে থেকে বেশ শিথিলতা এসেছে। এখানে স্কুলগুলো পুনরায় চালু করা হয়েছে, তবে শুধুমাত্র উপরের শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং সকল রেস্টুরেন্টগুলো পুনরায় চালু করা হয়েছে। তবে অতিথিরা শুধুমাত্র বাইরে বসেই খাওয়ার অনুমতি পেয়েছেন, এবং তাদেরকে অবশ্যই তাদের নাম এবং নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। এছাড়াও বলতেই হয় আগে থেকে বেশ সাফল্য এসেছে জার্মানিতে। যারা এই এখনো পর্যন্ত যারা কর্মহীন হয়ে গিয়েছিলেন, রেস্টুরেন্টগুলো খুলে দেয় পুনরায় তারা কাজে যেতে পারছেন এবং বেশ স্বস্তি প্রকাশ করেছেন। এর পাশাপাশি সকল প্রার্থনালয়গুলো খুলে দেওয়া হয়েছে, যার কারণে মসজিদে গিয়েও সকল মুসল্লিরা এখন নামাজ পড়তে পারছেন জামাতের সাথে। তবে তাদেরকে অবশ্যই রেজিস্টার করতে হচ্ছে তাদের নাম এবং নাম্বার দিয়ে, এবং তাদেরকে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হচ্ছে, এবং পাশাপাশি নিজ জানামাজেই নামাজ পড়তে হচ্ছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। উদয়, বুঝতে পারছি অনেকগুলো বিধিনিষেধের মধ্যে তাদেরকে চলতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য। যুক্তরাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে আগামী সপ্তাহ থেকে 1 কোটি অ্যান্টিবডি পরীক্ষা শুরু হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ম্যালেরিয়ার ওষুধ নিয়েও গবেষণা শুরু করেছে ব্রাইটন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার 40,000-এরও বেশি স্বাস্থ্যকর্মী শরীরে প্রয়োগ করা হবে ওই ওষুধ। এদিকে কঠোর শর্তের ভিত্তিতে কোভিড-19 মোকাবেলায় $1,100 কোটি সহায়তা প্রকল্প চালু করতে যাচ্ছে ব্রাজিল। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন বা ওষুধ গবেষণায় সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্য। দেশটির ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে অক্সফোর্ডের ফর্মুলা অনুসারে AZD1222 ভ্যাকসিনটির 40 কোটি ডোজ সরবরাহে তারা প্রস্তুত। এরই মাঝে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুসংবাদ, আগামী সপ্তাহ থেকে শুরু হবে 1 কোটি অ্যান্টিবডি পরীক্ষা। এছাড়া অক্সফোর্ড ও ব্রাইটন বিশ্ববিদ্যালয় যৌথভাবে করোনা প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধের কার্যকারিতা নিয়েও চালাচ্ছে গবেষণা, যা সরাসরি রোগীর সংস্পর্শে আসা ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার 40,000-এর বেশি স্বাস্থ্যকর্মীর শরীরে প্রয়োগ করা হবে। রোশে এবং অ্যাবট কোম্পানি থেকে সামনের মাসগুলোয় আমরা 1 কোটিরও বেশি অ্যান্টিবডি টেস্টার কেনার চুক্তিতে সই করেছি। আগামী সপ্তাহ থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম ধাপেই স্বাস্থ্যকর্মী, রোগী এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। সংক্রমণের দিক থেকে মাত্র 2 দিনের ব্যবধানে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। করোনা মোকাবেলায় তাই $1,100 কোটি সহায়তা প্রকল্পের ঘোষণা দিলেন লাতিন দেশটির প্রেসিডেন্ট। একই সাথে বেঁধে দিয়েছেন কঠোর শর্ত। তহবিল পেতে কিছু শর্ত মানতে হবে। স্থায়ী চাকরিজীবীরাও কাজ হারাতে পারেন, আর যারা সরকারি পদে রয়ে যাবেন তাদের বেতন কাটা হতে পারে। একই সাথে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়বে না বেতনের পরিমাণ। বিভিন্ন দেশে লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশের উন্নয়ন, পর্যাপ্ত চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জামাদির দাবিতে অব্যাহত বিক্ষোভ প্রতিবাদ। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
কক্সবাজারে আরও ৮ রোহিঙ্গার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ালো। নতুন করে আক্রান্তদের মধ্যে ৭ জন উখিয়া কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের আর অপরজন টেকনাফ নয়াপাড়ার। ফলে প্রথমবারের মতো উখিয়ার বাইরের ক্যাম্পে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। আক্রান্ত ২১ জনকেই রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত প্রায় ১৬,০০০ রোহিঙ্গাকে লকডাউন করা হয়েছে। দর্শক, করোনার আজকে পর্যন্ত আপডেট আমরা জানবো। ফ্রান্সের সর্বশেষ তথ্য জানবো, জানাচ্ছেন আমাদের সহকর্মী আবু তাহির। ফ্রান্সে প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে, তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ম্যাক্রন সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং বিধিনিষেধ কি আরোপ করা হয়েছে সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ফ্রান্সের করোনা পরিস্থিতি ফ্রান্স বা ইউরোপের অনেকটাই উন্নতির দিকে। বিশেষ করে ফ্রান্সের অবস্থা এখন বেশ ভালো এবং রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক। যদিও রেস্টুরেন্টে বসে খাওয়ার ব্যবস্থাটা এখনো হয়নি, তবে ধারণা করা হচ্ছে আগামী ২৫ তারিখ প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সেখান থেকে একটা নির্দেশনা দেওয়া হবে। তবে টেকওয়ে সার্ভিস এখন খোলা আছে এবং বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে সবুজ চিহ্নিত এলাকাগুলোতে রেস্টুরেন্ট খুব দ্রুত খুলে দেওয়া হবে। অপরদিকে আপনি জানেন যে আজকে ঘোষণা হলো একটু আগেই যে আগামী রবিবার মানে আগামী পরশু ফ্রান্স সহ ইউরোপে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে প্রথম থেকেই যে মসজিদগুলো খুলে দেওয়ার ব্যাপারে আহ্বান করা হয়েছিল, ফ্রান্স প্যারিস গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ আহ্বান করেছিল। পরবর্তীতে শুধু মুসলমান না, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে কোর্টে একটি রিট করা হয়েছিল যে ২৫ তারিখের আগে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা ঈদের আগে সেটা খুলে দেওয়া হচ্ছে না। সো বাসাতেই সবাইকে ঈদ পালন করতে হচ্ছে। আবার আরেকটা আপডেট এখানে দিতে চাই যে আগামী ২৮শে জুন ফ্রান্সের দ্বিতীয় দফা মিউনিসিপ্যাল এবং পৌরসভা নির্বাচনগুলো হতে যাচ্ছে। অপরদিকে আরেকটা বিষয় যে ফ্রান্সের প্রেসিডেন্ট আগামী ২৫ তারিখ যে ভাষণ দিবেন সামাজিক দূরত্ব সহ, সেখানে অনেকগুলো বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করবেন। তো ২৫ তারিখের পর হয়তো বা ফ্রান্সের পরিস্থিতি আরো বেটার হবে। আর আগামী ১৫ জুন থেকে ইজিজেট সহ কয়েকটি বিমান প্রতিষ্ঠান তারা ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। ইজিজেট তারা ঘোষণাই দিয়ে দিয়েছে যে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে তারা তাদের ফ্লাইটগুলো পরিচালনা করবে। আবু তাহির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তিনি ফ্রান্স থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে ২৪শে মে রোববার। এই তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখার সাপেক্ষে সৌদি আরবে ২৩শে মে শেষ হবে পবিত্র রমজান মাস। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপন হবে একই দিন। করোনা ভাইরাসের কারণে এবছর বেশিরভাগ দেশেই মসজিদ বন্ধ, তাই সুযোগ থাকছে না জামাতে নামাজ আদায় করার। মুসলিম বিশ্বের দোরগোড়ায় ব্যতিক্রমী এক ঈদ। ভৌগোলিক অবস্থান ভেদে কোথাও কোথাও কাল হতে পারে ঈদ, তবে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঘিরে নেই চিরচেনা আমেজ। বৈশ্বিক মহামারীর প্রভাবে অনেকটা বিবর্ণ বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিমের উৎসবের প্রস্তুতি। প্রতি বছর ঈদের আগ মুহূর্তে কেনাকাটা, গান বাজনা আর শিশুদের হইচইয়ে জমজমাট থাকে পুরো এলাকা। আর এবার পুরো বিপরীত চিত্র দিল্লির মুসলিম অধ্যুষিত এলাকাটিতে। থমথমে পরিবেশ, নতুন জামা জুতোর উচ্ছ্বাস নেই শিশুদের মাঝে। করোনার তাণ্ডবে এলোমেলো জীবন, মসজিদে তারাবি আদায় করতে পারেননি মুসল্লিরা। সব মিলিয়ে চরম হতাশার এক রমজান পার করল মুসলিম সম্প্রদায়। রমজান মাসেও মসজিদে নামাজ আদায় করতে পারিনি। আল্লাহর কাছে দোয়া করছি এই দুর্দিন যেন দ্রুত কেটে যায়। দীর্ঘ লকডাউনে বন্ধ রোজগারের পথ, তাই ঈদ উৎসবের রঙও কিছুটা ফিকে এই মানুষগুলোর জীবনে। বাড়িতেও নেই বিশেষ কোনো আয়োজন। ঘরবন্দি জীবন, ঈদ নিয়ে কোনো অনুভূতিই নেই। নতুন জামা দিয়ে কি হবে, বরং কেউ নতুন পোশাক পরলে অন্য বাচ্চাদের মন খারাপ হতে পারে। ঈদ উপলক্ষে সপ্তাহখানেক আগে খুলে দেওয়া হয় পাকিস্তানের মার্কেট। ক্রেতাদের ভিড় থাকলেও বিক্রি বাট্টা নিয়ে হতাশায় ব্যবসায়ীরা। সারা বছর যা বিক্রি হয় তার ৫০% হয় রমজানে, অথচ এবার বিক্রি নেই বললেই চলে। যাওয়া হচ্ছে তাতে অর্ধেক দাম পাচ্ছি, মনে হচ্ছে দেউলিয়া হতে হবে। কর্মচারীদের বেতনও দিতে পারছি না। করোনা ভাইরাসের প্রভাবে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। দিনমজুররা কাজ পাচ্ছে না, চাকরিজীবীরা বেতন পাচ্ছে না।
কেনাকাটা করবে কিভাবে? প্রতি বছর ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সবচেয়ে বড় স্রোত দেখা যায় ইন্দোনেশিয়ায়। লকডাউনের কড়াকড়িতে এবার স্বতঃস্ফূর্ত সেই ছবি না দেখা গেলেও স্বজনদের সাথে ঈদ করতে করোনার সতর্কতাকে উপেক্ষা করেই ছুটছে বহু মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভৌগোলিক কারণে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় সময়ে রোববার এবং সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এবছর প্রায় 1 কোটি প্রবাসীর ঈদ কাটবে অন্য বছরের তুলনায় একেবারে আলাদা। করোনার ভয়াবহতায় ঈদগাহে না যেতে পারায় বেশিরভাগই প্রবাসীকে বাসায় আদায় করতে হবে ঈদের নামাজ। সুযোগ থাকছে না প্রতি বছরের মতো আনন্দ ভাগাভাগি করে নেয়ার। দেশে পরিবারকে রেখে ঈদ করায় এমনিতেই আক্ষেপে পড়েন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কোটি প্রবাসী। তার উপর সেই ক্ষতকে আরও বাড়িয়ে দিয়েছে করোনা ভাইরাসের মহামারী। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে উপায় নেই ঈদের আনন্দ অস্তিত্বে ভাগাভাগি করার। ঈদের সে আনন্দটা আমাদের মাঝে এখন আর নেই। এই করোনার কারণে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, শপিং কেনাকাটি ঈদ আর কিছু হয়নি। ঈদের যে আনন্দটা সেটা আমরা ফিল করতে পারছি না। সেই আনন্দ আমাদের মাঝে নেই। মহামারী সবকিছু যেন নীরব করে দিয়েছে। সংক্রমণ রোধে বেশিরভাগ দেশেই মসজিদগুলো বন্ধ, তাই জামায়াতে ঈদের নামাজ আদায়ের সুযোগ নেই। বাধ্য হয়ে ঘরে বসেই পড়তে হবে ঈদ উল ফিতরের নামাজ। কোভিড-19 কারণে আমরা ঘরে বসে ঈদের নামাজ আদায় করব। করোনা মহামারীর কারণে লোক সমাগম কম, বেচা কিনে কম, এমনি নিয়ম অনুসারে দোকান খুলে বসে আছে, কোনো ব্যবসা বাণিজ্য নাই। প্রবাসীরা বলছেন কর্মহীন অবস্থায় দিন কাটছে বহু বাংলাদেশির। তাদেরকে সহায়তা দেয়াই হবে এবারের ঈদের মূল আনন্দ। এবারে কিছু না কিনে আমার ওই যে টাকাতে আমি কাপড় কিনবো, ওই টাকাটা আমি একটা গরিব দুঃখীকে দান করব। বাংলাদেশে আমাদের অনেক আত্মীয়স্বজন আছে, আমাদের জন্য অনেক চিন্তিত, আমরা তাদের জন্য অনেক চিন্তিত। ফ্যামিলির জন্য আমরা যে টাকাটা পাঠাইছি এবারের ঈদে, সেটা মনে হয় না ফ্যামিলি বা দেশের জন্য খুব একটা যথেষ্ট। করোনার সংক্রমণ ঠেকাতে সৌদি আরব সহ বিভিন্ন দেশে ঈদের সময় চলাচলে কারফিউয়ের মতো কড়াকড়ি আরোপ করা হয়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রবাসের ঈদ উদযাপনের আরও খবর আমরা জানবো কিছুক্ষণ পরে। যাচ্ছি আরেকটি খবরে। করোনা ভাইরাসের বর্তমান হটস্পট ব্রাজিলে বাড়ছে এয়ারলিফট বা আকাশপথে রোগী পরিবহন সেবা। রাজধানী নির্ভর চিকিৎসা ব্যবস্থার কারণে বেশিরভাগ মানুষ প্রাণ হারাচ্ছেন এমন দাবি স্বাস্থ্যকর্মীদের। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলোকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। মুমূর্ষু অবস্থা 89 বছর বয়সী করোনা আক্রান্ত সিলদোমার কাস্তেলোর। এ পরিস্থিতিতেই আমাজনের দুর্গম এলাকা থেকে ছোট্ট বিমানে উড়িয়ে আনা হয় প্রাদেশিক রাজধানী ম্যানাসে। কারণ একটাই, নেই উন্নত বা পর্যাপ্ত চিকিৎসা সেবা। বাবা এত বছরেও কখনো অসুস্থ হননি, জ্বর ঠান্ডা তাকে কাবু করতে পারেনি কখনো। অথচ করোনা ভাইরাসের প্রকোপে 3-4 দিনের মধ্যে ভীষণ কাহিল হয়ে পড়েছেন। দ্রুত ও সুস্থ চিকিৎসার জন্য এয়ারলিফটের সহায়তা নিলাম। প্রতি ঝুঁকছেন অবস্থা সম্পন্নরা। দুর্গম এলাকায় মুমূর্ষ কোনো রোগীকে আমরা মানবিকতার খাতিরে ফেলে আসতে পারি না, অথচ সেখানে নেই কোনো ভেন্টিলেটর, উন্নত চিকিৎসা ব্যবস্থা। এই অবস্থায় কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস পরিচালনার জন্য ব্যবহৃত হয় AMBU পদ্ধতি। 2-3 দিন এর চিকিৎসার পর রোগীকে হাসপাতালে সরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে প্রাণে বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ থাকলে কখনো কখনো এয়ারলিফটের প্রস্তাবও ফিরিয়ে দেই আমরা। কোভিড-19 সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে লাতিন দেশটি, কিন্তু মহামারীর চূড়ান্ত অবস্থানে থাকার পরও নেই সরকারের সুদ। আধা স্বায়ত্তশাসিত হংকংকে নিয়ন্ত্রণে আনতে নতুন নিরাপত্তা আইনের ঘোষণা দিল চীন। শুক্রবার পার্লামেন্টের 18তম বার্ষিক অধিবেশনে ন্যাশনাল সিকিউরিটি ল উত্থাপন করা হয়। এ ঘোষণায় নতুনভাবে অঞ্চলটিতে ছড়ালো উত্তাপ। এদিকে করোনা ভাইরাসের কারণে ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করল না বেইজিং। অবাধ্য বেপরোয়া হংকংকে নিয়ন্ত্রণে আনতে নতুন নিরাপত্তা আইন ঘোষণা করল চীন, যার প্রতিবাদে অঞ্চলটির আইনি পরিষদে আন্দোলনে ফেটে পড়েন গণতন্ত্রপন্থীরা। তাদের অভিযোগ, নতুন আইন হংকংয়ের স্বায়ত্তশাসন ও গণতন্ত্রের স্বপ্নের ইতি ঘটাবে। সিদ্ধান্তটি গ্রহণের আগে নেওয়া হয়নি অঞ্চলটির শীর্ষ নেতাদের মতামত। প্রেসিডেন্ট জিনপিং এক দেশ দুই ব্যবস্থা নীতি ধারণাকে টেনে ছিঁড়ে ফেলেছেন। হংকং আধা স্বায়ত্তশাসিত নয়, বরং চীনেরই অংশ, সেটা প্রমাণের জন্যই এই কৌশল। কারণ বরাবরই গণতান্ত্রিক অধিকার আদায় এবং বেইজিংয়ের সমালোচনা করে হংকং। এর আগে পার্লামেন্টের 18তম বার্ষিক অধিবেশনে হংকং নিরাপত্তা আইন উপস্থাপন করেন চীনের প্রধানমন্ত্রী।
এর আওতায় বিচ্ছিন্নতা, বৈদেশিক হস্তক্ষেপ, সন্ত্রাসবাদ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে। আমরা ব্যাপকভাবে এক দেশ দুই ব্যবস্থা নীতি বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ হংকং ও ম্যাকাওর মানুষরাই নিজ অঞ্চল পরিচালনা করবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রশাসনিক এলাকাগুলোও উন্নত আইনি কাঠামো প্রতিষ্ঠা এবং তা কার্যকরে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গেল বছর অপরাধী প্রত্যর্পণের সুযোগ রেখে চীন একটি আইন পাশ করতে চাইলে অগ্নিগর্ভ হয়ে ওঠে হংকং। কয়েক মাসের টানা আন্দোলনের মুখে পিছু হটে চীন। বিলটি বাতিল হলেও জোরালো হয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, এবার প্রবাসীদের ঈদ উদযাপনের খবর জানবো। আরব আমিরাতে প্রবাসীদের ঈদ প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ। রফিকুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকেই প্রবাসীদের কর্মহীন হয়ে পড়েছেন করোনার কারণে, তো তাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে এবারের ঈদে? এবং বিশেষ করে আরেকটি বিষয় জানতে চাইবো, করোনার কারণে নামাজ তারা বাসাতেই আদায় করতে হবে নাকি তারা মসজিদে যেতে পারবেন? শামসুদ্দোহা, আপনি যেভাবে জানিয়েছেন বিশ্বময় করোনার কারণে পিছনে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 8 লক্ষাধিক প্রবাসী, সেখানে প্রায় অনেক প্রবাসী এখন করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের আজকের এই কর্মহীনের কারণে ঈদের আমেজটা অনেকটা মাটি হয়ে গেছে, কারণ তারা দেশবাসীর কাছে তাদের প্রিয়জন কাছে টাকা পাঠাতে পারে নাই, যার কারণে তাদের ঈদটা অনেকটাই মলিনতা পেয়েছে। অনেক প্রবাসী অনেক লকডাউনে আটকা ছিলেন দুবাইতে এবং আবুধাবিতে, তারা কয়েকদিন কাজ করছিল, কাজের পয়সা অনেকে পায় নাই, যার কারণে দেশের এক্সচেঞ্জ যেগুলো আছে টাকা ফেরনের এক্সচেঞ্জ শাখাগুলো সবগুলো ফাঁকা দেখা গেছে এবং শপিং মলগুলো বিপণী বিতান যেগুলো আছে সবগুলো কেনাকাটা নেই বললে চলে, কেননা প্রবাসীদের কাছে এখন কোনো ঈদের আমেজ নাই। কেননা এবার ঈদের জামাত ঘরে পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে। আর একটা বিষয় জানিয়ে রাখি, আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে, যেমন এক স্টেটে মানুষ, উদাহরণস্বরূপ আবুধাবির প্রবাসীরা দুবাই যাওয়া এবং দুবাই প্রবাসীরা আবুধাবি, শারজা, রাসেলখাইমে যাওয়ার জন্য অনেকটা বিধিনিষেধ করা হয়েছে। কেননা দুবাইয়ের যতগুলো প্রবেশদ্বার আছে, প্রায় 63টি প্রবেশদ্বারের মধ্যে 500টি পুলিশ গাড়ি টহলদারি বাড়ানো হয়েছে ঈদ উপলক্ষে। এবং ঈদের আগের যে আরব আমিরাতে করোনার জীবাণুনাশক স্প্রে করা হতো রমজান উপলক্ষে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, গতকাল থেকে এটা করোনা জীবাণুনাশক স্প্রের সময় করা হয়েছে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত, এবং যেগুলো শিল্প এলাকা আছে এগুলোতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। তাতে করে প্রবাসীরা এই আনন্দ যেটা ছিল এটা অনেকটা মলিন হয়ে গেছে। তারা ঘরে বসে নামাজ আদায় করে ঘরের মাঝে থাকতে হবে, কেননা সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়ম কানুনের মধ্যে তাদেরকে রাখা হয়েছে, এছাড়া উপায় নেই। আপনাকে ধন্যবাদ মোহাম্মদ রফিকুল্লাহ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য। প্রবাসীদের ঈদ প্রস্তুতির সম্পর্কে জানবো। এবার ইতালির খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন সুমন। জাকির হোসেন সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদের জামাত সবাই মিলে একসাথে পড়তে পারবেন কিনা, নাকি বাসায় পড়তে হবে? আর ইতালি প্রবাসী যারা বাংলাদেশে আছেন তাদের এবারের ঈদটা সব মিলে কেমন যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বর্তমান করোনা পরিস্থিতিতে পুরো ইউরোপেরই অবস্থা খুবই খারাপ, সবাই খুব শঙ্কার মধ্যেই আছে। তো এখন আগের থেকে পরিস্থিতিটা অনেকটাই ভালো, লকডাউন ইতিমধ্যে উঠিয়ে দিয়েছে। তবে ঈদের যে একটা আমেজ, সেই আমেজটা কিন্তু এবার নেই, কারণ এবার অনেকেই আপনারা জানেন যে লকডাউনের কারণে অনেকেই বেকার হয়ে পড়েছেন, অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে অনেকে বেকার থাকাতে এখন অনেকে ঈদের কেনাকাটাও করতে পারেনি। আর যেটা আমি বলবো যে ঈদের জামাত এখানে একটা অনিশ্চিতই ছিল যে হবে কি না, কিন্তু আজকে যেটা আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে কস্তুরা, যেটা থানা বলে, এখান থেকে পারমিশন দিয়েছেন যে মুসলমানরা তাদের ধর্মীয় যেই নামাজ, ঈদের জামাত সেটা পড়তে পারবে, তবে যে কোনো হল রুমে অথবা মসজিদে, তবে দূরত্ব বজায় রেখে। তো যেটা আমি জানতে পেরেছি যে ইতালির রাজধানী রোমের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া পার্কে। তো যেহেতু সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে সকাল 7টায় ভিক্টোরিয়া পার্কে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। সর্বমোট 6টি জামাত হবে 30 মিনিট পর। এছাড়াও ভেনিসের বিভিন্ন হোটেলের যে বলরুম আছে সেখানে ইতিমধ্যে বলরুম ভাড়া করা হয়েছে ঈদের জামাতের জন্য। তবে
দূরত্ব বজায় রেখে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। আর ইতিমধ্যেই ইতালি থেকে ঈদ উপলক্ষে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইটালির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং বাংলাদেশিরা মোটামুটি প্রস্তুতি নিয়েছে ঈদের জামাত পড়ার জন্য করে তারা ঈদের পাড়ি দিতে পারে এই ঈদটা। আপনাকে ধন্যবাদ জাকির হোসেন সুমন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বেতন ভাতা পরিশোধ করেনি 400-রও বেশি পোশাক কারখানা, এমন দাবি শ্রমিক নেতাদের। তারা বলছেন এ কারণেই রাস্তায় বিক্ষোভ করতে হচ্ছে হাজারো কর্মীকে। যদিও পোশাক মালিকদের দাবি বেতন বকেয়া আছে মাত্র 128টি কারখানায়, যা ঈদের আগেই পরিশোধ করা হবে। রিপোর্ট সুশান্ত সিনহার। দেশের রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক থেকে, আর সেই রপ্তানির পণ্য প্রস্তুত করে যে শ্রমিক, তারাই নেমেছে বেতনের দাবিতে আন্দোলনে। করোনা পরিস্থিতিতে অনেক কারখানা বন্ধ, অনেকেই কাজ করিয়েছেন আংশিক। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে 5,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছে সরকার। একই সাথে শ্রম মন্ত্রণালয় শ্রমিক ও মালিকদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসে 65% বেতন এবং অর্ধেক ঈদ বোনাস দেওয়ার কথা। বাকিটা 6 মাসে সমন্বয় করবে। তাহলে প্রতিদিনই কেন আন্দোলনে নামছে পোশাক শ্রমিকরা? ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তথ্য অনুযায়ী 400-রও অধিক ফ্যাক্টরিতে এখন পর্যন্ত তাদের মজুরি বোনাস কোনো কিছুই দেওয়া হয় নাই। 65% মজুরি তার বাড়ি ভাড়া দেওয়ার পর কিন্তু যথেষ্ট টাকা পয়সাও থাকে না, আর সেখানে তারা যখন বেতনই পায় না, তাদের খাওয়া, তাদের বাড়ি ভাড়া, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলা কি একটা বিপদের মধ্যে আছে। তারা রাস্তায় নামতে বাধ্য হলেন কেন? তারা শুনেছেন মালিকরা প্রণোদনা পেয়েছেন এবং তারা দেখছেন তারা প্রতারিত হয়েছেন। শ্রমিকরা পেল প্রতারণা, মালিকরা নিল প্রণোদনা। 5,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে তাদেরকে, মালিকদেরকে, যাতে শ্রমিকদের এপ্রিল, মে এবং জুন মাসের বেতন পরিশোধ করা যায়। তাহলে এপ্রিল মাসের বেতন বাকি থাকবে কেন? বিজিএমইএ বলছে এখন পর্যন্ত 1797টি কারখানায় বেতন ভাতা দেওয়া হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের 1797টা ফ্যাক্টরিকে বেতন ভাতা বোনাস দেওয়া হয়ে গেছে, ঢাকা চিটাগং মিলিয়ে আরও 128টা ফ্যাক্টরি বাকি আছে। আমরা চেষ্টা করছি এদেরকেও আজকের ভিতরে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করি এটা হয়তো পারবো। এই মুহূর্তে শ্রমিক ভাই বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে কোনো রকম কোনো ভাঙচুরের রাস্তায় যাবেন না, কারণ এটা গেলে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। পোশাক মালিকদের আরেক সংগঠন বিকেএমইএ বলছে 172টি কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বেতন ও বোনাস পায়নি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় করোনার থাবায় কর্মহীন ও এতিম শিশুদের মধ্যে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মেরামত করে দেওয়া হয়েছে আমপানের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের বসতঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে কুমারখালীতে একটি এতিমখানায় শিশুদের ঈদ উপহার হিসেবে খাবার ও নগদ অর্থ দেওয়া হয়। একই উপহার দেওয়া হয় স্থানীয় কিছু দুস্থ শিশুকেও। এছাড়াও আমপানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর দোকান মেরামত করে দেন সেনার সদস্যরা। তুলে দেন 2টি বসতঘরও। পর্যায়ক্রমে ভেঙে পড়া সব বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান মেরামতের কথাও জানান সেনা সদস্যরা। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া জেলায় মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলো যত দ্রুত সম্ভব চলাচল উপযোগী করার পাশাপাশি আমরা ক্ষতিগ্রস্ত মানুষ যাদের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি নির্মাণে আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করছি। অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিল এসএসসি 1993 ব্যাচের বন্ধু সংগঠন আমরা 93। শুক্রবার রাজধানী ঢাকার মিরপুর, হাতিরঝিল, বনশ্রী এবং রামপুরা এলাকার প্রায় 1300 অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান এবং করোনায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষ ইফতার সামগ্রী পেয়ে আমরা 93 সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের কর্মীরা জানান, বন্ধুর জন্য বন্ধু প্রকল্পটির মাধ্যমে সংগঠনটির বিপদগ্রস্ত সদস্যদেরও সহযোগিতা করে যাচ্ছে তারা। ঈদ ঘিরে চট্টগ্রামে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ আরোপ করলেও পাল্টাচ্ছে না চিত্র। গত কয়েকদিন ধরে বন্দরনগরীর 5টি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। তারপরও নানা অজুহাতে শহরে ঢুকছে আর বের হচ্ছে অসংখ্য গাড়ি। দায়িত্বরত পুলিশ সদস্যরাও আছেন করোনা আতঙ্কে। চট্টগ্রাম সিটি গেট এলাকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের প্রবেশমুখ এটি। রাস্তার দুপাশেই বসেছে চেকপোস্ট, চলছে কড়া তল্লাশি। এমন চেকপোস্ট বসেছে নগরীর 5টি প্রবেশমুখে।
দিনরাত 24 ঘন্টা পাহারায় পুলিশ সদস্যরা। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, জরুরি সেবায় ব্যবহৃত গাড়ি ছাড়া বাকি সব ধরনের যানবাহনই পড়ছে জিজ্ঞাসাবাদের মুখে। তবুও নানা অজুহাতে শহরে ঢুকছে আর বের হচ্ছে মানুষ। তল্লাশির মুখে ফেরত যাচ্ছেন অনেকে। বললাম যে আমার স্টাফ আছে, না খায় মরে যাচ্ছে, তাকে টাকা দিতে গেছে। আশেপাশে সব ব্যাংক বন্ধ, তো ব্যাংক খোলা রাখছে মেন অফিস, হেড অফিস আগ্রাবাদ। তো এখন যাদের পার্সোনাল গাড়ি আছে তারা যেতে পারছে। জীবন বাজি রেখে এভাবে দায়িত্ব পালন করলেও করোনা আতঙ্ক ভর করেছে পুলিশ সদস্যদের মাঝে। এরই মধ্যে চট্টগ্রামে 30 পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। ভেক্টরের বেতন নিয়ে যাইতেছে, কেউ অসুস্থ, আর এই হাসপাতালের দিকে বেশি লোকজন যায়। আর পণ্যবাহী ট্রাক এগুলো যাইতেছে, এগুলো আমরা নজরদারি রাখতেছি। অস্থিরতা বিরাজ করে, তখন আমরা ঝুঁকিতে পড়ে যাই এবং আমাদের পরিবারের সাথে আমরা মিশতে পারি না। পুলিশ কর্মকর্তারা জানান, এবার ঈদে কাউকেই নগরীতে প্রবেশ বা বের হতে দেয়া হবে না। ঘরমুখো মানুষের ঢল নিয়ন্ত্রণে কড়া অবস্থানে থাকবেন তারা। শহর থেকে কেউ গ্রামের বাড়িও যেতে পারবে না, অথবা গ্রাম থেকে কেউ যাতে শহরে আসতে না পারে, না এসে যে যার যে অবস্থানে আছে সেই অবস্থানে ঈদ উদযাপন করবে। তো সেই বিষয়টাকে সামনে রেখে চেকপোস্টে আমরা সবসময় করেছি। চট্টগ্রামের সিটি গেট ছাড়াও শাহ আমানত সেতু, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট সেতু এবং অক্সিজেন এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনা ভাইরাসের কারণে গান গাওয়া বন্ধ, তাই রোজগারও নেই। মানবেতর দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়া সদরের অন্ধ বাউল হেলালের পরিবারের। করোনার এই দুঃসময় খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছে বাউল পরিবারটি। চোখে দেখতে পান না, তবে শক্তি মনের আলো, সঙ্গী গান। নাম তার হেলাল মিয়া, জন্ম থেকেই অন্ধ তিনি। একই দশা তার পরিবারের ছেলে মেয়ে সহ 8 সদস্যের। ব্রাহ্মণবাড়িয়া সদরের রাজঘর গ্রামের বাসিন্দা তারা। এতদিন গান গেয়ে চলত সংসার, তবে করোনার থাবায় এখন এলোমেলো সব। প্রায় 2.5 মাস ধরে বোয়া, এক ফ্যামিলিতে 9 জন অন্ধ, 3 জন আছে ভালো, 2 ছেলের বউ আর আমার ওয়াইফ। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের সুবিধাভোগীর তালিকায় নাম উঠেছে হেলাল মিয়ার। এতে খানিকটা স্বস্তিতে পরিবার, তবে ভাবাচ্ছে সামনের দিনগুলো। জেঁকে বসেছে অনিশ্চয়তা। জীবনে ফার্স্ট আমি দেখলাম যে প্রধানমন্ত্রী এই হাতে হাতে আমরা টাকা দিলেন। টাকাটা পাওয়াতে উদ্দুর যে আল্লাহ উপকারিত করছে, আল্লাহ ওনাকে দীর্ঘ বছর হায়াত দান করুক। কাওয়ালি, মারফতি, লোকসঙ্গীত, আধ্যাত্মিক সাধকদের গান, বিভিন্ন গান করতে পারে। চলতে আসে এখন বসে থাকে, চলতে পারি না, আনবে খাই না আনবে তো চলতে পারি না আর কি। 2.5 মাস হইতে আমার সংসারটা অনেক কষ্ট নিয়ে আমি আছি। হেলাল মিয়ার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঈদের আগে আমি আবার যাব তার বাসায়, গিয়ে আবার তাকে ঈদের উপহার সামগ্রী আমরা দিয়ে আসবো। আমরা তার পাশে আছি। হতভাগা পরিবারটির পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান তার। জোহরা সেতু, যমুনা নিউজ। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আরও একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এবার এক নজরে দেখে নেব বেশ কয়েকটি খবর। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দরিদ্র এবং দুস্থ মানুষের মাঝে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নগরের টি বাঁধ এলাকায় 300 দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাদ্য এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আর্ট ডকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এ পর্যন্ত রাজশাহী নগর এবং জেলা জুড়ে 1900 পরিবারের মাঝে 21 মেট্রিক টন খাদ্য বিতরণ করেছে। এছাড়াও বৃদ্ধ এবং সহায় সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে শতাধিক প্রতিবন্ধী ভিক্ষুক, এতিম, বিধবা এবং বয়স্কদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা শাখা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সকাল 11:30টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় অনুষ্ঠানের। যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো চিফ এবং যমুনা টিভির রিপোর্টার ATM নিজামের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীরের পক্ষ থেকে সকালে 10,000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা। প্রতি পরিবারের মাঝে চাল, ডাল সহ খাদ্য সামগ্রী দেওয়া হয়। নওগাঁয় 300 পরিবারের ঈদের খাবার সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপহার সামগ্রী বিতরণের সময় সেনা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সেমাই, চিনি সহ বিভিন্ন রকম খাবার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় তালিকা তৈরি করে দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে উপহার বিতরণ করা হয়। রাজশাহীতে সুবিধাবঞ্চিত 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার দুপুরে বাঘা থানার আলাইপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং চর মাঝারদিয়া এলাকায় পদ্মা পাড়ের বাসিন্দাদের মধ্যে রাজশাহী ব্যাটালিয়ন 1 বিজিবি বিদ্যানন্দর পাঠানো খাদ্য সহায়তা বিতরণ করে। এ সহায়তার মধ্যে আছে চাল, ডাল, তেল ছাড়াও ঈদ সামগ্রী। বিজিবি জানিয়েছে, সীমান্তের বিভিন্ন বিওপির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান গালফ স্টার হাই প্রজেক্ট লিমিটেডের উদ্যোগে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা কোরআন হাফেজের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপজেলার 93টি মসজিদে চলতি বছর তারাবির নামাজ আদায় করতে না পারা হাফেজদেরকে এই উপহার দেয়া হয়। তাছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে রমজান এবং ঈদের উপহার বিতরণ করা হয়। করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ঘোষণা দিল রাশিয়া। মানবদেহে কার্যকর এমন ভ্যাকসিন তৈরির দাবি রুশ গবেষণার প্রতিষ্ঠান বায়োক্যাডের। মানবদেহে ভ্যাকসিনটি পরীক্ষার প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। চলতি বছরই হাতে আসবে এই ভ্যাকসিন। এর আগে সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট কোভিড-19 কার্যকর প্রতিষেধক তৈরির দাবি জানায়। গেল কয়েকদিনের ব্যবধানে রাশিয়ায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দিক থেকে তালিকার শীর্ষে দেশটি। তবে এই পরিস্থিতিতেও সুখবর দিল রুশ প্রতিষ্ঠান বায়োক্যাড। কোভিড-19 প্রকোপ ঠেকাতে নতুন ধরনের প্রতিষেধক তৈরির ঘোষণা দিল গবেষণা প্রতিষ্ঠানটি। সফলতা পাওয়ার পর এখন এই ভ্যাকসিন নিয়েই আশাবাদী গবেষকরা। কার্যকর এই ভ্যাকসিনটির ম্যাসিভ ক্লিনিক্যাল ট্রায়াল প্রক্রিয়াও শেষের পথে। এরই মধ্যে 15টি কেন্দ্র খোলা হয়েছে, যাতে বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকদের শরীরে পরীক্ষা চালানো হবে ভাইরাসটি। সবকিছু প্রায় শেষের পথে। তথ্যপাত্র সংগ্রহ চলছে। সেগুলো সমন্বয়ের পর আগামী মাস থেকেই আমরা ওষুধটির বাণিজ্যিক উৎপাদন শুরু করব। লেভিলিম্যাব নামের এই ওষুধটি ব্যবহৃত হয় আর্থ্রাইটিসের চিকিৎসায়। ভ্যাকসিনে কিছু পরিবর্তন এনে পরীক্ষা চালানো হয় করোনা আক্রান্তদের শরীরে। সেখান থেকে সফলতা পান গবেষকরা। আমাদের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব বেশি পরিমাণে প্রতিষেধক উৎপাদন করা। এরপর কর্তৃপক্ষের অনুমতি পেলেই তা বাজারে ছাড়া হবে। আশা করছি নভেম্বর-ডিসেম্বর নাগাদ আমরা তা ছাড়তে পারব। এর আগে রুশ গবেষণার প্রতিষ্ঠান সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট কোভিড-19 কার্যকর প্রতিষেধক তৈরির দাবি করে। আগামী মাসে 3 ধাপে তা মানবদেহে পরীক্ষা শুরু হবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় 10,000 স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি কমাতে ঈদ উল ফিতরে কম যাতায়াত করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ইরানে ঈদ উদযাপনে নাগরিকরা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করে থাকেন। স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা, এবারও এই প্রবণতা থাকলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। দেশটি এর আগে শতাধিক স্বাস্থ্যকর্মীর মৃত্যুর কথা জানিয়েছিল। ইরানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,29,000, প্রাণহানি 7,000-এর বেশি। একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, বিশ্বাস জামাল ভুঁইয়ার। এজন্য সঠিক পরিকল্পনা আর বিদেশি বড় লিগগুলোতে স্থানীয় ফুটবলারদের নিয়মিত অংশগ্রহণ করার তাগিদ তার। এক ডিজিটাল আড্ডায় বাংলাদেশ অধিনায়ক সল্ট লেকে ভারতের বিপক্ষে জয় হাতছাড়া হওয়া আর ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরেন। ডেনমার্কের মতো স্বর্গরাজ্য ছেড়ে ফিরেছেন মাতৃভূমি বাংলাদেশে। জ্যামের শহর ঢাকায় নানা প্রতিকূলতার সাথে লড়াই করে এখন জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
বলছি দলের প্রাণভ্রমরা জামাল হ্যারিস ভুঁইয়ার কথা। হ্যারিস নামটা শুনে হয়তো অবাক লাগতে পারে সবার। সেই নামের নেপথ্যের গল্প জানা গেল অনলাইন আড্ডায়। হ্যারিস আমার নিকনেম, বলতে পারেন কলেজ থেকে পাওয়া। একমাত্র অশ্বেতাঙ্গ ছাত্র ছিলাম বলে সবাই আমাকে হ্যারিস নামে ডাকতো। প্রিয় তারকা রোনালদো জিদান তার বুকে আর নিজে তারকা হয়েছেন মূলত 2015 বঙ্গবন্ধু গোল্ড কাপে, যখন সেরা খেলোয়াড় হলেন। লাল সবুজের জার্সিতে প্রথম জয়ের কথাও জানালেন জামাল। যখন জাতীয় সঙ্গীত বাজছিল, ভেতরে এক অন্যরকম অনুভূতি ছুঁয়ে যায়। খুব নার্ভাস ছিলাম, তবে দেশের হয়ে খেলতে পেরে ভালোও লাগছিল। জামাল এখনো অনুপ্রেরণা খোঁজেন 2019 সালে কাতারের বিপক্ষের ম্যাচ থেকে, আর দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সবকিছু পরিকল্পনা মাফিক হচ্ছিল। আমার ফ্রিকিক থেকে যেভাবে গোল করে তা ওই ম্যাচের 2 দিন আগে অনুশীলন করি। স্বপ্নভঙ্গ হলো শেষ মুহূর্তে ভারত কর্নার থেকে গোল করায়। আড্ডায় উঠে আসে বাংলাদেশের বিশ্বকাপে খেলার প্রসঙ্গ। আগে বিশ্বাস করতে হবে আমরা বিশ্বকাপ খেলবো, আরো অনেক কাজ করতে হবে। ফুটবলারদের বিদেশি লিগে জায়গা করে নিতে হবে, অনেক লম্বা পথ। হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটন আর শাহরুখ খানের ভক্ত হলেও জামালের ভক্ত ভারতীয় অভিনেত্রী আলিয়া ভট্ট। তাকে দেখে চিনতেই পারেননি বাংলাদেশ অধিনায়ক। ভারতের বিপক্ষে ম্যাচের পর আলিয়া আমার ভক্ত বনে যায়। হোটেলে তার সাথে দেখা, তবে আমি তখনও তাকে চিনতাম না। আগে জানলে ছবি তুলে রাখতাম। করোনার এই কঠিন লড়াইয়ে সবাইকে সচেতনতার বার্তা দিলেন, সাথে ঈদের শুভেচ্ছা জানাতে ভুললেন না জাতীয় দলের এই অধিনায়ক। Eid Mubarak Bangladesh to all the people in the world, to all the Muslims in the world. Eid Mubarak from Jamal Bhuiya. সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। আজকের মতো তাহলে আমরা নিজস্ব গতিতেই এগিয়ে চলছে বেলারুশ প্রিমিয়ার লিগ ফুটবল। করোনা মহামারীকে পাশ কাটিয়ে এরই মধ্যে 10ম রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে দেশটিতে। মহামারীর প্রকোপের মাঝে 19শে মার্চ মাঠে গড়ায় লিগটির খেলা। এরপর একে একে 9 রাউন্ড শেষ করে 10ম রাউন্ডে পৌঁছে গেছে আয়োজকরা। সবশেষ ম্যাচে অঘটনের শিকার হয়েছে টেবিলের 2-এ থাকা টর্পেডো বেলআজ। ম্যাচের শুরুতেই লিড নিয়েও শেষ পর্যন্ত তলানিতে থাকা নেইমান গ্রোডনোর কাছে 3-1 গোলে হেরে বসে তারা। দেশটিতে করোনা ভাইরাসের কারণে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 33,000-এরও বেশি মানুষ, মারা গেছেন 185 জন। জার্মানির দেখানো পথে এবার হাঁটতে শুরু করেছেন লাতিন আমেরিকার দেশ কোস্টারিকা। শুরু হয়েছে ফুটবল লিগ, তবে ইংলিশ প্রিমিয়ার লিগ আর লা লিগা আবারও মাঠে গড়ানো নিয়ে নতুন করে চিন্তাভাবনা চলছে। তবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশ রাশিয়া এরই মধ্যে শুরু করেছে তাদের একক ইভেন্টের অনুশীলন ক্যাম্প, যেখানে অংশ নিয়েছে সাঁতার, ভারোত্তোলন, টেবিল টেনিসের প্রায় 200 ক্রীড়াবিদ। ইউরোপে করোনা মহামারীকালে সবার আগে মাঠে খেলা গড়ানোর দুঃসাহস দেখিয়েছে জার্মানি। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এখন ইপিএল, লা লিগা সহ অনেক ফুটবল লিগই প্রস্তুতি নিচ্ছে। ইংল্যান্ডে অবশ্য এরই মধ্যে সব ক্লাবের খেলোয়াড় কর্মকর্তাদের করা হয়েছে পরীক্ষা, যেখানে বিভিন্ন ক্লাবের 6 জনের কোভিড-19 পজিটিভ হওয়ায় কিছুটা ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। আর সে কারণেই কিনা ম্যানচেস্টারের 2 ক্লাব সিটি আর ইউনাইটেড অনুশীলন করেছে আইসোলেটেড হয়ে। প্রতি সেশনে ছিল 2 থেকে 3 জন। অনুশীলনের ফুটেজ নেয়ার অনুমতিও দেওয়া হয়নি গণমাধ্যমকে। স্পেনেও দীর্ঘদিন পর শুরু হয়েছে প্র্যাকটিস সেশন। আবারও সতীর্থদের মাঝে সুস্থভাবে ফিরে নিজেদের ভাগ্যবানই মনে করছেন অনেকে। অবশ্যই এটি একটি ভালো দিক। আমরা একে অপরকে 2 থেকে 3 মাস ধরে দেখি না। ছুটি থাকলে সর্বোচ্চ 2-3 সপ্তাহ আমাদের দেখা হয় না, কিন্তু এত লম্বা সময় বিচ্ছিন্ন ছিলাম ভাবতেই পারিনি। সবাইকে দেখে খুব ভালো লাগছে আমার। জার্মানির মতো লাতিন আমেরিকায় অগ্রণী ভূমিকা পালন করছে কোস্টারিকা। করোনা মহামারীকে পাশ কাটিয়ে দেশটিতে শুরু হয়েছে প্রিমিয়ার লিগ। অবশ্য মাঠে কোনো দর্শক ছিল না। কোস্টারিকায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 900, মারা গেছেন 10 জন। বিপরীতে একমাত্র দেশ হিসেবে সব একক ইভেন্টের অনুশীলন একসাথে শুরু করেছে রাশিয়া।
করোনা ভাইরাসে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশটিতে শুরু হয়েছে সাঁতার, ভারোত্তোলন, টেবিল টেনিস, ভলিবলের মতো ইভেন্টগুলোর অনুশীলন ক্যাম্প, যেখানে এরই মধ্যে নিজেদের ফিটনেস ধরে রাখতে 200 অ্যাথলেট অংশ নিয়েছে দেশটির টাটারস্টানে। সাঁতারে ভালো করতে পানিতে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই, না হলে আমরা আমাদের ভারসাম্য হারিয়ে ফেলব। শুধু পুলেই না, আমরা অনলাইনেও অনেক কাজ করছি। ব্যক্তিগত ইভেন্টের অনুশীলন শুরু হলেও এখনও দেশটিতে দলগত ইভেন্টের ক্যাম্প শুরু হয়নি। শারীরিক দূরত্ব নিশ্চিত করে সামনের সপ্তাহেই নাকি দলগত স্পোর্টসের ক্রীড়াবিদরাও অনুশীলন শুরু করবে বলে জানায় দেশটির ক্রীড়া সংস্থা। আমি খেলাটাকে অনেক মিস করি। আশা করছি খুব দ্রুতই আমাদের সুদিন ফিরে আসবে। অলক হাসান, যমুনা স্পোর্টস। এই সঙ্গে শেষ করছি এখনকার করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।